একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে আনন্দবাজার পত্রিকা। শেখ হাসিনার কিছু বক্তব্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছে, সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং এখন এই কথাগুলো কিন্তু দেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা আশার সঞ্চার করবে যে কিছু একটা হতে যাচ্ছে বা হবে। ঠিক আছে, আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট একটা মানে জঙ্গি আক্রমণের ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকেই দেশ থেকে চলে গেছেন, আবার দেশে আছেন, ম্যাক্সিমাম তো দেশেই আছেন। কিছু নেতাকর্মী দেশ ছেড়েছেন কারণ জীবনের উপর আঘাত এসেছে এবং স্বাধীনতা বিরোধীরা এত শক্তিশালী হয়ে এসছে যে কারণে স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেশে থাকতে পারেন এবং যারা থেকেছেন তাদের ম্যাক্সিমাম অপমানিত হয়েছেন। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখেছি, স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিহ্ন করে ফেলার চক্রান্ত দেখছি। আচ্ছা, শেখ হাসিনা আনন্দবাজারকে বলেন মাথা উঁচু করে দ্রুত ফিরবো, মাথা উঁচু করে দ্রুত ফিরবো আনন্দবাজারকে শেখ হাসিনা। অর্থাৎ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি দেশে যাবেন কিনা, তিনি বলেছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবো। এটা এক ধরনের আশার সঞ্চার করেছে। আমি একটু ইত্তেফাক থেকে পড়ে শোনাই। 2000 শেখ হাসিনা বলছেন যে আমার উপর 19 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং 2024 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। দেশে এসে গণতন্ত্র ফিরাবেন, সেই গর্ব নিয়ে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা বিগত সরকারের উপর বিরক্ত ছিল, ইউনূস সরকারের উপর, ইউনূস সরকারের অত্যাচার নির্যাতন বর্তমান সরকার যেটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, সেই অবস্থান থেকে দেশকে উত্তরণের একটা পথ দেখাবেন শেখ হাসিনা, সেরকম কথাই বলেছেন তিনি। কিন্তু তিনি বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব। এটা সাংবাদিকের প্রশ্ন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে দেশে ফিরেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো, শেখ হাসিনা বলছেন। আচ্ছা, আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন, লাখ লাখ নেতাকর্মী দেশে রয়েছেন। এখন আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। এখন ছাত্রলীগ কাজ করছে, অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মী সবসময় সরব ছিল। আওয়ামী লীগ শুধু আবেগে রয়েছে, আওয়ামী লীগ শুধু মানুষের আবেগের মধ্যে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ফিরে আসে এবং সদর্পে যাতে ফিরে আসে। ফলে আমাদের ফিরে আসাটা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। হ্যাঁ, এখন আওয়ামী লীগের কি পরিকল্পনা, কিভাবে তারা আসবে, এটা তো জনগণকে জানাবে না, তার একটা নীরব প্রস্তুতি চলছে। সাংবাদিক তখন প্রশ্ন করেছেন কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছে দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। হাসিনা বলেছেন, শেখ হাসিনা তখন বলেন যে কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি, ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। কথা সত্য, 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অনেকে কারাগারে আছে, আপনারা সেটা জানেন। এবং ইউনূস সরকারের সময় দেশে শত শত নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে হত্যা করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেয়া হচ্ছে না। এই অবস্থায় যারা দেশের বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের
বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেছেন, সামাজিক মাধ্যমে তারা সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন তৈরি হলে তারা অবশ্যই দেশে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। হ্যাঁ, এই প্রতিকূল পরিস্থিতিতেও যারা দলের দায়িত্ব পালন করছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কর্মসূচি দিচ্ছেন, দল সেটি অবশ্যই সর্বোচ্চ মূল্যায়ন করবে, এটা তিনি বলেছেন। সাংবাদিকটা তখন প্রশ্ন করছে, ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন? মানে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারকে বলা হয় না যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারতকে সব দিয়ে দিয়েছে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে। সেই প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন যে আমাদের বিরোধী শক্তি সর্বদাই এই অভিযোগ করেছে যে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান সরকার, বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে আনতে পারেনি। এটা তো পরিষ্কার। ইউনূস সরকার চেষ্টা করেছে কোন একটা চুক্তি বের করতে, বর্তমান সরকারও সেটা পাচ্ছে না। তার মানে পরিষ্কার, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ ভারতের সাথে যেসব চুক্তি করেছে, দেশের স্বার্থে চুক্তি করেছে। ঠিক আছে, তাদের মিথ্যা প্রমাণিত হচ্ছে। তিনি সংযোজন করেন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গার পানি চুক্তি করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। 14 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির মাধ্যমে ভারত থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যুক্ত হয়েছে। আওয়ামী লীগ সমুদ্র বিজয় নামে একটা কর্মসূচি পালন করেছে। বিশাল ভূখণ্ড আগে ছিল ভারতের নিয়ন্ত্রণ, এখন বাংলাদেশের অধীনে চলে এসেছে। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো ছিটমহল কার, ভারতের না বাংলাদেশের, এটা নিয়ে একটা জটিলতা ছিল। সেই ছিটমহলগুলো বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। তারপরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, এই যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসে, এই পাইপলাইনটি বাংলাদেশের জ্বালানি সংকটের সময় লাইফ লাইন হিসেবে কাজ করেছে। কি চমৎকার কথা যে ভারতের সাথে যে পাইপলাইন করেছে। অনেকে বলেছে আওয়ামী লীগের সময় যে মাটির নিচ দিয়ে বাংলাদেশকে ভারতকে দিয়ে দিল, ভারতকে দিয়ে দিয়েছে, হাস্যকর। এখন সেই পাইপলাইন দিয়ে তেল এসছে, বাংলাদেশে আসতেছে। এইটা বাংলাদেশের এখন লাইফ লাইন। এর মধ্যে কোনটা ভারতের দাবিদারি করার জন্য বিএনপি বলুক বা ডক্টর ইউনূস বলুক, এটা ঘটনা যে বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি না, সরি, এটা ঘটনা সত্য যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই গুরুত্ব দিয়েছে। কথা পরিষ্কার। অর্থাৎ ভারতের সাথে যেসব চুক্তি, সবকিছু বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের পজিটিভনেসের জন্য হয়েছে, বাংলাদেশের ভালোর জন্য হয়েছে। আরেকটা কথা অনেকেই উচ্চারণ করেন, শেখ হাসিনা একবার বলেছিলেন ভারতকে যা দিয়েছি এটা ভারত চিরজীবন মনে রাখবে। এই কথার ব্যাখ্যা আছে। ভারতকে শেখ হাসিনা যা দিয়েছেন, কথা হচ্ছে এটি যে শেখ হাসিনা বলেছেন কোনটা মিন করে, যে ভারতকে এই যে এদের আসাম, ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করত, সেটা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার থামিয়েছে। ভারতকে এই নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশে কোন জঙ্গি, ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এটাকেই মিন করে শেখ হাসিনা বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে। অথচ এটার ভুল ব্যাখ্যা করা হয় বাংলাদেশে। যাই হোক, আমি আর বেশি কথা বললাম না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মী যারা মাঠ পর্যায়ে কাজ করছেন এখন দাপটের সাথে এবং দলের হয়ে কাজ করছেন, তাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং দেশের সাধারণ মানুষও একটা আশ্রয়স্থল খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা বলেছেন দেশে ফিরবই, মাথা উঁচু করে দেশে ফিরবো। জি, সেই প্রত্যাশা রইলাম, দেখা যাক কি করেন তিনি। আপনাকে দেখতে হবে পাত্রটাকে, ঘোষণাটা কে দিয়েছেন। ঘোষণাটা তিনি দিয়েছেন যিনি বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যিনি বাঙালির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছেন,
সেই বঙ্গবন্ধু কন্যা যখন কোনো ঘোষণা দেয় তাহলে বুঝতে হবে পাত্রটা কে। আমি আপনার কাছে আপনার মাধ্যমে জানাতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর 1981 সনের 17ই মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রথম স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে এসেছিলেন। এরপর 2007 সনের 11 পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন -2 ফর্মুলা করতে জননেত্রী শেখ হাসিনাকে উনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, সেখান থেকে আসার পথেও ওনাকে কিন্তু বাধা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে হিথ্রো বিমানবন্দরে সেদিনকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার জননেত্রী শেখ হাসিনা যা খালেদা জিয়াকেও বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়ে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার একটা পরিকল্পনা ছিল। 2007 সনের 22 এপ্রিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে উঠলে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের চাপে সংস্থাটি জননেত্রী শেখ হাসিনার বোর্ডিং পাস, সেদিন বিমানের বোর্ডিং পাস কিন্তু সেদিন বাতিল করে দেয়। এর ফলে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে জাতীয় এবং আন্তর্জাতিক চাপে সেদিন কিন্তু তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেদিন চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়। সমস্ত বাধা পেরিয়ে তিনি 2007 সনের 7ই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনার জন্য এই ধরনের ঘটনা এটা কিন্তু নতুন নয়, তবে এবারকার বিষয়টা একটু ভিন্ন। এটা 5ই আগস্টে কথিত জঙ্গি অভ্যুত্থানে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্রীয় বিমানে পার্শ্ববর্তী একটা দেশে সেখানে ওনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং নিরাপদে আশ্রয় নেওয়া হয়। কিন্তু তিনি জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, তার পিতার নেতৃত্বে জন্ম নেওয়া এই দেশ। কেউ যদি বলে এটা তার পিতার দেশ, হ্যাঁ আমি বলবো জি, এটা তার পিতার দেশ, এটা তার পিতার বাড়ি, এটা তার নিজের বাড়ি, তার নিজের হাতে যত্ন করে সাজানো এই দেশ। পিতা যেভাবে এই দেশকে সাজাতে চেয়েছেন সেভাবেই তিনি বাঙালির একটি স্বপ্ন পূরণ করে এই দেশকে সাজিয়েছেন। কৃষি, খাদ্য, যোগাযোগ, অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা সবই করেছেন। এটা তার সাজানো বাগান। অবশ্যই তিনি শকুনের হাত থেকে এই বাগানকে রক্ষা করতে তিনি ফিরে আসবেন, তার স্বপ্নের বাগান রক্ষায় তিনি ফিরবেন। তিনি বলেছেন উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন। একমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব 663টি মামলা, 453টি হত্যা মামলা ও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে মাতৃভূমিতে ফিরে আসার ঘোষণা দেওয়া। তিনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর রক্ত তার ধমনীতে বহমান, যে বঙ্গবন্ধু ফাঁসির দড়ি মাথায় দিয়ে পাকিস্তানের সাথে আপোষ করেননি, যিনি 54 বছরের জীবনের 4 ভাগের 1 ভাগ 4682 দিন, প্রায় 13 বছর এ বাঙালির জন্য জেল খেটেছেন। সে বঙ্গবন্ধু কন্যাই একমাত্র মা বলতে পারে মাথা উঁচু করে ফিরবো ইনশাআল্লাহ। তেমনি ভাবে আমি বলতে চাই, আওয়ামী লীগের ইসলামে একটা কথা আছে, ইসলাম জিন্দা হতি হে হার কারবালা কি বাত। তেমনি ভাবে আওয়ামী লীগের জন্য 1971, 1975 সনের 15ই আগস্ট এবং 5ই আগস্ট, 21শে আগস্ট এগুলো একটি কারবালা। আজকে সেই 5ই আগস্টের জঙ্গি উত্থানের সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে অসম্মান অপমান করা হয়েছে, বঙ্গবন্ধুর মাথায় যারা প্রস্রাব করেছে, সেই প্রস্রাব আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি, আমাদের পিতা মানি, আমি মনে করি সেই প্রস্রাব সেই 5ই আগস্ট থেকে এখনো আমাদের গায়ে লেগে আছে। সেই প্রস্রাবের নোংরা পানি, সেই অপবিত্র থেকে বঙ্গবন্ধুকে তার সমর্যাদায় আবারও ফিরিয়ে আনে। জাতির জনকের মর্যাদায় আনতে হলে আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধের সপক্ষের বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ তিনি বাংলাদেশে এসে নেতৃত্ব দিবেন, এটুকু আমি বিশ্বাস করি। তো আমি আপনার মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, ইনশাআল্লাহ যারা আজকে আপনি উল্লেখ করেছেন, আমার ভাই একটু আগে বলেছেন একজন গোলামের পুত, কি নাম জানি তার, গোলাম, সেই গোলামের পুত তিরস্কার করে বলেছেন এটা আসলে তার এই তিরস্কার হচ্ছে তাদের ভয়ের এক ধরনের। আপনি জানেন আমরা যখন রাস্তায় হাঁটি, যখন একা হাঁটে ভীতু এবং দুর্বল মানুষগুলো, তাদের পায়ের জুতা যখন একটু একটু আওয়াজ দেয় তখন তারা মনে করে পিছনে কেউ না কেউ হাঁটছে। এই জন্য আজকে তারা প্রতিনিয়তই আওয়ামী লীগকে তাদের স্বপ্নে দেখে, তাদের দুঃস্বপ্নে দেখে, এই দুঃস্বপ্ন তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। ইনশাআল্লাহ আমি মনে করি
আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দল রাজপথে তাদের ইতিহাস রচনা করে। ইনশাআল্লাহ আগামী দিনেও রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীরা নতুন ইতিহাসের জন্ম দিবে, নতুন সূর্যের উদয় হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত বাংলাদেশের উন্নয়নগুলো সমাপ্ত করবেন, এটুকু আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। সঙ্গে থাকুন। কনক বর্মন, একটু শুনি। শেখ হাসিনা অনেক কথা বলেছেন, তিনি দেশে ফেরার ক্ষেত্রে তার প্রেক্ষাপটের কথা বলেছেন, কোন প্রেক্ষাপট তৈরি করা দরকার, কি অবস্থায় তিনি ফিরবেন তিনি বলেছেন। এসব বিষয়ে তিনি বলেছেন যে অনেক কিছু নির্ভর করছে, দিনক্ষণ কবে নির্ভর করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, কাজ, এগুলো তিনি করছেনও নানাভাবে। এসব বিষয়ে পুনঃপ্রতিষ্ঠা হওয়া শুধু তার ফেরার ক্ষেত্রে জরুরি নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত জরুরি। নিশ্চয়ই আপনি এই বক্তব্যটা পড়েছেন। জি, ধন্যবাদ ভাই। দেখেন, আবারও বলি একটা বিষয় যে শেখ হাসিনার ফেরা নিয়ে আজকে কথা হচ্ছে, বা এগুলো শেখ হাসিনা যখন ফেরার বক্তব্য দিচ্ছে তখন কিছু মহল যখন তাদের ভিতর যখন তোলপাড় শুরু হয় তখন বুঝতে হবে যে সেই মহলের ইন্টারেস্ট গুলো কার কোথায় কিভাবে যুক্ত আর কি। সেখান থেকে বলে এসে তারপর আপনার এই জায়গায় আসি আর কি। একটু বলা দরকার, দেখুন যখন নিশ্চয়ই 19 আমলে যারা সুবিধাভোগী এবং যারা আসলে এই কাজগুলোর অপকর্মের সাথে যুক্ত, এবং অপকর্মের একটা বিশাল ফিরিস্তি কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম, স্ববিরোধী হোক সেও এই অপরাধের সাথে যুক্ত, বাট মাহফুজ আলম কিন্তু একটা বিশাল ফিরিস্তি সেখানে দিয়েছে এবং তার এই ফিরিস্তির মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছে সেই অপরাধগুলোর সাথে তারা যুক্ত ছিল এবং জেনে বুঝে তারা অপরাধ করেছে। আইনের শাসনের কথা বলেছে, মব সন্ত্রাসের কথা বলছে, মব স্টারদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, জামাতকে কোলে নিয়ে ক্ষমতা চালাচ্ছে, সমস্ত কিছু কিন্তু সে অবলীলায় সেখানে স্বীকার করেছে, যে কারণেই করে থাকুক। ফলে অপরাধীরা তো তাদের ভিতর তো তোলপাড় তৈরি হবে, সেটি স্বাভাবিক, এটা হওয়ারই কথা। কারণ অপরাধীরা জানেই যে সে ফিরে আসলে এই অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যদিও বলে রাখি, দেখেন ফেরার ঘটনা আজ কিংবা কাল পরশু যখনই ঘটুক, ইউনূস সহ এই অপরাধীরা এই বাংলাদেশ থাকলে, বাংলাদেশ তো থাকবে এবং বাংলাদেশ থাকবে বলেই এই অপরাধীরা আসলে কোনোভাবে তাদের কৃত অপরাধের জন্য কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, এটি আপাতত রাখলাম। যে জায়গায় কথা বলার, যে দেখেন যখন শেখ হাসিনা বলছে এমন, জাহিদুর রহমানের কথা আমি আবারও ফিরে যাই এই কারণে দুটা পয়েন্ট দেখেন, দুটা পয়েন্ট যদি বলি, উনি যখন বলতেছে মৃত্যুদণ্ডাদেশ থেকে তিনি যদি মুক্তি পান সেটা আমরা মানব, হ্যাঁ বলে বলতেছেন, এটি টেকনিক্যালি বলছি আর কি। এই কথাটি উনি যখন বলছে, এটি বলার মধ্য দিয়ে উনি কাকে নিশ্চিত করতে চাচ্ছেন বিষয়টা ভাববেন। উনি তো এইরকম দায়িত্বের জায়গা থেকে যখন বলে, দেখেন উনি কিন্তু সেটি সরকারের হয়ে বলা হয়, সরকারের হয়ে এই কথাটিকে, এই যে এই নিশ্চয়তাটাকে উনি কাকে দিতে চাচ্ছেন ভাববার বিষয়। কিন্তু একই সাথে উনি বলছেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, এগুলো উনি কাকে বলছেন? ফলে ওনার আশার সাথে আপনি ওনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়, দেশে ফিরে আসলে ওনাকে এই নিশ্চয়তা দেওয়ার যে বিষয়, নিশ্চয়ই শেখ হাসিনা এসে ফাঁসির দড়িতে ওঠার জন্য আসবেন না। নিশ্চয় ভারত সরকার যাকে আশ্রয় দিয়েছেন তারাও নিশ্চয়ই শেখ হাসিনা দেশে ফিরে ফাঁসির দড়িতে ঝুলুক, এটিও চাবেন না। আবার বলবে, আপনি বলতেই পারেন যে আচ্ছা এটা বিচারিক প্রক্রিয়ায় যদি তার সেটি হয়, তাহলে এটি কেন বলবেন? আচ্ছা একটা জিনিস বলেন তো বিপুল ভাই, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন উনিও দেশ ছেড়ে পালিয়েছিলেন না, 16 বছর থাকেননি, ওনার নামে আপনার 75টা মামলা ছিল না, ওনার নামে আপনার হলো যে ডজন খানেক মামলা রায় হয়েছিল না, ওনার যাবজ্জীবন সাজা হয়েছিল না, 10 বছর 5 বছর 20 বছর এগুলো সাজা হয়েছিল না। এখন বলেন যে এই সাজাগুলো যখন ঘোষণা হয়েছে তখন উনি কিন্তু লন্ডনেই ছিলেন, এবং উনি যখন দেশে ফিরলেন, ফেরার পরে কিন্তু, ফেরার আগে কিছু
ফেরার পরে সমস্ত মামলাগুলো খারিজ হয়ে গেছে না? ফেরার আগে সমস্ত ফেরার আগে খারিজ হয়েছে না? খারিজ হয়েছে তো অ্যাপিলেট ডিভিশনে, হাইকোর্টে। আপনি খারিজ হলো, তার মানে আপনি যদি বলেন যদি বিচারিক প্রক্রিয়া যে সাজা সেটি আবার খারিজ হয় কি করে আপনি বলতে পারেন। তাহলে এগুলোকে যখন আপনি রাজনৈতিক মামলা হিসেবে দেখছেন, রাজনৈতিক মামলা হিসেবে দেখেই কিন্তু খারিজ করা হচ্ছে আর কি, তাই না? তাহলে আপনি বলেন তো শেখ হাসিনার নামে আপনি শেখ হাসিনার নামে যে মামলা, সেই মামলার রায় খারিজ হবে না, খারিজ করা হবে না, খারিজ হবে না, বা সেই মামলাগুলো রাজনৈতিক না, আপনি কি এটা বলতে পারেন? তাহলে সে ফিরে আসলে তার মামলা কিন্তু ওই বন্ধ গিয়ে আছে। ওই যে যেখানে বলছে তাকে মৃত্যু দণ্ডাদেশ থেকে তিনি মুক্তি পালে, তার মানে কি সাজা তো হয়েছে। আপনি অ্যাপিলেটে গিয়ে সে যদি মুক্তি পেয়ে যায়, মানে সেই আলোচনাটা হলেই তো আপনি এই কথার আলোচনা হলেই সে মুক্তি পাবেন। মানে আপনি এগুলো তো রাজনৈতিক ভাবে আপনার করা হচ্ছে, বিচারিক প্রক্রিয়া তো হচ্ছে না, রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে। তখন রাজনৈতিক সিদ্ধান্ত হয়, রাজনৈতিক সিদ্ধান্তে যদি বিচার রায় হয়, রাজনৈতিক সিদ্ধান্তে সেটি আবার অ্যাপিলেটে গিয়ে নাই হয়ে যায়। এই ঘটনা তো নতুন না। ফলে দেশের বাইরে থাকা 17 বছর পরে দেশে ফেরা, আবার শেখ হাসিনা 2 বছর হয়নি এখনো, বাইরে আছেন, উনি দেশে ফিরবেন, এরকম বড় একটি দলের উনি নেতৃত্ব দেন, সেগুলো স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে সেই ঘটনাগুলোর সাথে আপনি এটি মিলাবেন কিনা, বা এটি ভাববেন কিনা, এটি ভেবে দেখা উচিত কিনা। দেখেন, এটি তো আমরা শুনি, সত্য মিথ্যা জানি না, আমরা তো এটি শুনি যে তারেক জিয়া ততক্ষণ পর্যন্ত দেশে ঢুকতে পারেনি যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সাথে সেই হিসাবটি মিলানো হয়নি, তাই না? তো সত্য মিথ্যার কথা বলতে পারবো না, কিন্তু এটি তো আলোচনায় আছে। তো এমনটা যদি হয়, তাহলে এরকম ক্ষেত্রে সেই আলোচনার প্রয়োজন হয়। সেই আলোচনার প্রেক্ষিতে যখন সেই আলোচনাগুলো সকল স্বার্থ একসাথে মেলে, তখন এই ঘটনাগুলো ঘটে, তাই না? ফলে আজকে আপনি যখন আইনের শাসনের কথা বলা হচ্ছে, শেখ হাসিনা যখন তার সাক্ষাৎকারে বলছেন আইনের শাসন এখানে সেটি আছে কিনা দেখবার, তাহলে আইনের শাসনে কি হচ্ছে সেটি নিশ্চিত করা তাহলে এই সরকারকেই করতে হবে। এগুলো যখন ঘটছে, ওনার আসার ব্যাপারটি যখন ঘনিয়ে আসছে, এবং এই আসার ব্যাপারের সাথে ভারতের যে সরকার এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, সেটি আলোচনা কিন্তু হবেই হবে, এবং সেটি আলোচনার প্রেক্ষিতেই কিন্তু ঘটনা ঘটবে, এটি নিশ্চিত জানবেন। বাংলাদেশের রাজনীতি ভারতের এটির বাইরে চিন্তা করে আপনি কোনোভাবেই আপনি চিন্তা করতে পারবেন না। আপনি শেখ হাসিনা যখন এটি দিচ্ছে, তখন আপনি হলো পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছে। শেখ হাসিনা যখন এটি বলতেছে, তখন আপনার একই সাথে বাংলাদেশে এইরকম এই মহল তখন হলো তাদের মধ্যে তোলপাড় চলছে। ওই আমেরিকায় বসে তথাকথিত সেই সাংবাদিক এবং তথাকথিত সেই সরকারের মানে কি বলা যায় দায়িত্ববান পদে বসে যখন এরকম সাংবাদিক পরিচয় যার, তখন যখন এরকম বিশ্রী ভাষায় একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলেন, তখন বুঝতে বাকি থাকে না যে এটি শেখ হাসিনার এই সাক্ষাৎকার, শেখ হাসিনার এই বক্তব্য কাদের ভিতর কিভাবে নাড়া দিয়েছে। এখন ধরেন উনি তো 2 বছরের চুক্তিতে ওখানে বসে আছেন না, তা ওনার তো মনে হবেই উনি খুব আরামায়েশে এবং সুখে আছেন। তো ইউনুসের বদৌলতে উনি ইউনুসকে নিয়ে লিখছিলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে লিখছিলেন, ইউনুস পুরস্কৃত করেছে, ওনাকে বসিয়েছে ওখানে। তো উনি তো মজায় আছেন ভাই, মজার লাইফটা কে চায় নষ্ট করতে বলেন? ওই যে কি আরেক প্রেস সচিব ছিল না, শফিক, ডাস্টবিন শফিক, এই ডাস্টবিন শফিক আর এই যে দুইটাই সাংবাদিক, দুইজনের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। তারা বসে তারা তো আসলে এরকম জায়গা পাওয়ার আসলে এরকম মানে কি বলে চলে, তাদের আসলে চিন্তার মধ্যে ছিল না যেরকম জায়গায় তারা গিয়ে বসছে আর কি। ফলে বসার পরে তারা আসলে আমাদের উত্তরবঙ্গে একটা কথা আছে, ওই কি বলা যায় যে কি 2 দিনের বৈরাগী ভাতক কয় অন্ন, হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে এটা চালু আছে আর কি। তো এই সাংবাদিকদের বা ওই ডাস্টবিন শফিক আর এই তথাকথিত যিনি এখন আমেরিকায় বসে এইসব ফেসবুকে ডায়লগ চাপতেছেন আর কি, ওনাদের এইসব স্ট্যাটাস বা ওনাদের এইসব কথাবার্তা শুনলে বোঝা যায় ওনাদের কতটুকু রুচি সম্পন্ন সাংবাদিক
সাংবাদিকতার পরিচয় দেন বা সাংবাদিকতার এত বড় দায়িত্বে ছিলেন, তো সেই জায়গা থেকে একজন মানুষের মিনিমাম কথা বলার ক্ষেত্রে, কাউকে আক্রমণ করার ক্ষেত্রেও, শত্রুকেও আক্রমণ করার ক্ষেত্রেও যে মিনিমাম রুচিবোধ থাকতে হয়, সেগুলো তাদের ভিতর থাকে না। থাকে না কখন জানেন? ওই যে বললাম, যখন তাদের নিজের জায়গা নিয়ে আসলে খুব সংকট হয়ে দাঁড়ায়, বা নিজের জায়গার সঙ্গে নিজের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকার দেখে, বা মনে করে যে আরে কি দরকার, আমি তো ভালোই ছিলাম, বিপুল ভাই এখানে এসে বা টিটু ভাই এখানে এসে হাজির হলে তো ভাই আমার সমস্যা, আমি টকশোতে বিপুল ভাইয়ের সাথে একাই খুব মজা করে কথা বলবো, আবার টিটু ভাই এখানে ভাগ বসালে তো আমার সময়ের ভাগ বসাবে, ফলে আমি চাইবো যে ভাই টিটু ভাই কেন এখানে আসবেন, ফলে আমি বলবো এই টিটু ভাই সেই মাথার চুল নাই ঠিকঠাক মতো, ভাই ওনাকে কেন নিয়ে আসেন, আর উনি তো ভাই মানে ফেসিস্টের লোক, ওনাকে কি কারণে এখানে নিয়ে আসবেন। আমি কিন্তু আপনাকে বলবোই, আবার এটা বলতে গিয়ে আরো খারাপ করে বলবো, আরে কি 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 পাইলেন না ভাই, আমার চেহারা থেকে কি টিটু ভাইয়ের চেহারা ভালো নাকি, উনি কি আমার থেকে ভালো কথা বলেন, নানা কিছু বলে আপনাকে বিব্রত করবো। কারণ আমার উদ্দেশ্য হলো যে উনি না আসলে আমি একাই কথা বলবো, আমি একাই দর্শকের কাছে একটু মানে প্রচার পাবো আর কি, উনি আসলে আমার ভাগটা তো কমে যায়, একাই লুটপাট করতে পারবো, একাই লুটপাট করতে পারবো। তো এগুলো হলো ইন্টেনশন। তো এগুলো ইন্টেনশন থাকলেই একমাত্র হলো যে আক্রমণাত্মক হয়ে ওঠে মানুষ। পার্সোনাল মানে ইন্টারেস্ট যখন থাকে বিপুল ভাই কোথাও, তখন মানুষ খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন কোনো দিক বিদিক থাকে না। আর আবার খুব নিরাপদ জায়গায় বসে আছে না, ধরেন যদি ওরকম পরিস্থিতি থাকে, তো শালা আসবোই না দেশে, একদম বুঝেননি, এরকম জায়গা তো আছে আর কি। ফলে এই জায়গায় থেকে সরকার যখন সরকারকে কিন্তু এটি না ভেবে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। দেখেন, আপনি শেখ হাসিনা যখন এই সাক্ষাৎকারটা দিচ্ছেন, এবং আপনি এই সাক্ষাৎকারের সাথে একই সাথে সরকারের দায়িত্ববান ব্যক্তি যখন বলছেন, সেখান থেকে আমি আবারও বলছি, সরকার কিন্তু এই সাক্ষাৎকার বা এই বিষয়ে ভাবনার মধ্যে বা এই আলোচনার মধ্যে বা এই নেগোসিয়েশনের মধ্যে যে নেই, সেটি বলা খুব মুশকিল। ফলে একটা পক্ষ সরকারের হয়তো ওই ডালপালা কিছু লোক তাদের ভিতরে তোলপাত তৈরি হবে, সেই তোলপাত তৈরি হওয়া মানে সেটি রাজনীতিরই অংশ, তাদের ভিতরে এটি তৈরি হবে, এটাকে কেন্দ্র করে রাজনৈতিক মানে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী বিরোধী কথা বললে তো আপনি বেনিফিট পাওয়া যাবে, ফলে একইভাবে আপনি এটাও তো ভাববেন, এটি কি কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই যে বিরোধীরা কি আসলে জামাত বা জামাতে এনসিপির জোট কি বিরোধী দল, এইটা কাগজে কলমে হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে বলেন, এই জামাত এনসিপি বলেন আর বিএনপি বলেন, সারাদিনের যে কোনো জায়গার বক্তব্যে আপনি আওয়ামী লীগ ছাড়া কোনো কথা বলছে বলেন, কোথাও বলতেছে, কোথাও কোনো বক্তৃতায়, আপনি কোথাও কোনো বক্তৃতায় যখন এটি বলছেন না, তার মানে আপনার সামনে এটি বিরোধী দল, এবং এটি সত্য, দেশের যদি মানুষের শতকরা ভাগেও বিভক্ত করেন, তাহলে মানুষের সেই সংখ্যা গণনাতেও বিরোধী দল কিন্তু আওয়ামী লীগই। এটা আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, টিটু ভাইকে মানতে হবে, সকলকেই মানতে হবে। গত সরকারের সময় যেভাবে মনে করেন, যতই আমরা বিরোধী দল জাতীয় পার্টিকে বলি না কেন, মাঠে বিরোধী দল বিএনপি ছিল। একেবারে সঙ্গে থাকুন, আমি একটু টিটু ভাইয়ের কাছে শুনি। শেখ হাসিনা বলেছেন, আমি স্পষ্ট করতে চাই, সেটা হলো আমার অনুপস্থিতি মানেই আমার নীরবতা নয়। প্রতিটি মুহূর্তে আমি দেশের জন্য লড়াই করছি, এবং কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বৈশ্বিক গণমাধ্যমের মাধ্যমে আমরা কাজ করছি। তিনি এই কথাগুলো বললেন, এই কথার কারণেই কি বিএনপি জামাতের এই চক্কর শুরু হলো কিনা মাথায়? এখানে আসলে বঙ্গবন্ধু কন্যার এই ঘোষণার পর থেকে, 5ই আগস্টের পর থেকে গজিয়ে ওঠা কিছু ছাপড়ি এবং নব্য বুদ্ধিজীবীদের মাথায় বাজ ভেঙে পড়ছে, যারা এতদিন বলেছিল যে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, অভ্যুত্থানে পতিতদের ফেরার কোনো ইতিহাস নেই, যারা এতদিন আমাদেরকে এই কথাগুলো বলেছে, সেসব ছাপড়িরাই এখন বলছে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। দেখুন, গতকালকে ভাই যে কথা বললেন, তাদের ইউনূসের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ স্বীকার করে নিল যে তাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে, এবং আজকে আরেক ভ্রষ্ট নষ্ট উপদেষ্টা আসিফ নজরুল বলল যে আওয়ামী লীগ ছিলই, অথচ এতদিন তারাই বলতো যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বরং লাল বদররা যারা এতদিন 5ই আগস্টে লাল হয়েছিল, তাদের অনেকেই বরং ভুল বুঝে তারা এখন তাদের ভুল স্বীকার করে, বিশেষ করে গতকালকে দেখেছেন সীতাকুণ্ডের যে সমন্বয়ক ছিল,
সে তার ভুল বুঝতে পেরে তার ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে। এইভাবে অনেকেই বলছেন আজকে যে তারা ভুল বুঝতে পেরেছে এবং তাদেরকে মিথ্যা ভুল বোঝানো হয়েছে। তো এই যে অবস্থাটা, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বরং লাল বদলরা তাদের ভুল স্বীকার করে তারা ফিরে আসতেছে। এখানে আপনাকে স্পষ্ট করে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতে কংগ্রেস এবং পাকিস্তানে মুসলিম লীগ, এই দলগুলোর প্রত্যাশা কিন্তু কখনো পুরোবে না, কারণ এই দলগুলো ওই জাতিগোষ্ঠীর রাষ্ট্রের কিন্তু জন্মের সাথে এদের ইতিহাস জড়িত। এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশে বিশেষ করে আমেরিকার কাছে যেদিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বন্ধক দেওয়া হয়েছে, সেদিন থেকে বিএনপি, এনসিপি এবং জামাত তারা দেশ বিরোধী হয়ে গেছে। এখন বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বপন্থী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশকে রক্ষার জন্য হলেও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে, আমি এটুকু মনে করি। এখানে আমি আপনাকে জানাতে চাই, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই যে দিনকে দিন 5ই আগস্টের পর থেকে এখানে কিন্তু জনগণের মধ্যে একটা চরম উত্থান চলমান। আওয়ামী লীগকে এখন মাঠে ঘাটে পথে প্রান্তরে কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ কিন্তু আওয়ামী লীগের শূন্যতাটা অনুভব করছে এবং তারা আওয়ামী লীগকে খুঁজছে। তো এই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন তার সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি মনে করি যে লাখো কোটি কর্মী, আওয়ামী লীগের 6 কোটি সমর্থক এবং লক্ষ লক্ষ নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং এখানে আপনারা জানেন যে নূর হোসেনের মতো ইতিমধ্যে বাংলাদেশের ছোট ছোট মিছিলগুলো তো আমরা নতুন নতুন কিছু নূর হোসেনের চেহারা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাই যে আওয়ামী লীগকে আরেকটু সময় নিতে হবে, আমার নেত্রীকেও আরেকটু সময় দিতে হবে। সেটা আমাদের প্রস্তুতির জন্য নয়, জননেত্রী শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার মতো মানুষ কেমন তৈরি হয়েছে, কেমন আছে, সেটা আমি বলবো। সেটা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা যেদিন আসবেন, ঘোষণা দিবেন, সেদিনই সেটা পরিষ্কার হয়ে যাবে। ঢাকা শহরে এই যাবৎকালের সর্বোচ্চ জনসমাগমের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইনশাল্লাহ দেশবাসী দেখতে পাবে। তবে আমাদেরকে আরেকটু সময়টা নিতে হবে এজন্যই, কারণ গত 2 বছরে জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে শূন্যতা, এই শূন্যতাটা যে উপলব্ধি করেছে এবং সেইটুকু জনগণকে বুঝতে পারার একটা সুযোগ আওয়ামী লীগকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো জনগণকে সচেতন করা এবং দেশ বিরোধী যে চুক্তিগুলো তৈরি হয়েছে এই চুক্তিগুলো জনগণের সামনে পরিষ্কার করে, এবং এখানে এই দেশ বিরোধী চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে খর্ব করা হয়েছে সেটা মাঠে প্রান্তরে জনগণের কাছে, যেমনি ভাবে আমাদের স্বাধীনতার ইশতেহারে সেদিন 7ই মার্চের ভাষণে রেসকোর্স ময়দানে সেভাবে সারা বাংলাদেশ থেকে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছুটে এসেছে, ঠিক তেমনি ভাবে জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন সেদিনও যাতে জননেত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য মাঠে প্রান্তর থেকে আবাল বৃদ্ধ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছুটে আসবে, এইটুকু আমি প্রত্যাশা করি। ইনশাআল্লাহ অচিরেই আমার আপনার ভেতর থেকে আবারও ক্ষুদিরামের জন্ম হবে। ইনশাআল্লাহ জেগে উঠতে বাধ্য, ইংরেজ খেদাওয়ের মতো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো ইনশাআল্লাহ বাংলাদেশে মার্কিন খেদাও বলেও সেই জনরোষ সৃষ্টি হবে এবং এখানে জনগণ সচেতন হবে, ঐক্যবদ্ধ হবে, এইটুকু আমি প্রত্যাশা করি বিপুল ভাই। সঙ্গে থাকুন। এই কনক বর্মন আরেকটা বক্তব্য নিয়ে কথা বলতেই চাই, আপনি যদি এটা একটু বিশ্লেষণ আপনার কাছে শুনি। তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে, তিনি বলছিলেন আওয়ামী লীগ জনগণের দল, বন্দুকের নল কিংবা ক্ষমতাবানদের আশীর্বাদে এ দলের জন্ম হয়নি। কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞাই আওয়ামী লীগকে দমাতে পারবে না। নিষেধাজ্ঞা যদি আওয়ামী লীগকে দমন করা যেত নিষেধাজ্ঞা দিয়ে, তাহলে বাংলাদেশেরই জন্ম নিত না। ধন্যবাদ বিপুল ভাই। এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে আসলে আপনার মাপকাঠিটা কি। আমি শুরুতেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তার প্রধানতম শক্তি জায়গা হলো দেশের মানুষ। এখন আপনি আমাকে বলেন তো, যে দলটার কোটি কোটি সমর্থক, সেই দলটিকে আপনি নিষিদ্ধ করবেন
কোন আইনে, কি দিয়ে বলেন তো? মানে দলটা তো করবে মানুষ না, আপনি নিষিদ্ধ করবেন মানে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করলেন বুঝতাম, আপনি মানুষগুলোকে নিষিদ্ধ করবেন কিভাবে? আপনি আমাকে বুঝান তো ভাই। মানে আমার না এটা ঠিক মাথায় কাজ করে না। এই যে দেশের যে আপনার কয়েক কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, এই মানুষগুলো ধরেন এখন যদি আপনি পালিয়ে যাওয়ার কথা বলেন, আচ্ছা কয় হাজার কর্মী তো পালায়নি, কয় হাজার নেতা পালিয়েছে আপনি বলেন তো? এবং পালানোর বাস্তবতাও ছিল, আপনি না পালালে তো এখানে সবাইকে ধরে আপনি এই যে কতজনকে আপনার মব সন্ত্রাসী মেরে ফেলছে, এবং এটার কোনো হদিস নাই, তো আপনি তো মেরে ফেলতো, তো নিশ্চয়ই তো সেটা বুদ্ধিমানের কাজ ছিল না, পালিয়েছে ঠিক, কিন্তু কত হাজার পালিয়েছে? 1000, 2000, 5000? কিন্তু কয়েক কোটি মানুষের একটা দল, সেই মানুষগুলো দেশে আছে না? আপনি নিষিদ্ধ করলেন কাগজে, বুঝলাম, এই মানুষগুলোকে কি করবেন? কি করবেন? আর 2 কোটি মানুষ আছে যারা মনে প্রাণে আওয়ামী লীগের ধুইলে পারলে আপনি শোয়ায় রাখেন, বসা রাখেন, নদীতে চুবায় ধরেন, ও আওয়ামী লীগই বলবে আর কি। এটা কি করবেন আপনি? দেশ ছেড়ে মানে বাইরে বের করে দেবেন? আপনি দেশে হলো যে তাদেরকে সবাইকে ফাঁসিতে ঝুলাবেন, নাকি সবাইকে নদীতে ডুবিয়ে মারবেন? আপনি কি করবেন? তাহলে নিষিদ্ধ করার মাপকাঠিটা আসলে কি? আপনি কি দিয়ে নিষিদ্ধ করতে চান? মাপকাঠি ছিল, আপনি নিষিদ্ধ করার মাপকাঠি ছিল, আপনি হলো যে জামাত যে দলটি এদেশের জন্মের বিরোধিতা করেছে, জন্মের বিরোধিতার সাথে সংশ্লিষ্ট, যে দলটি এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল, এদেশের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণের সাথে যুক্ত, এদেশের লক্ষ লক্ষ আমাদের ভাই মা বোন সবাইকে হত্যার সাথে যুক্ত, সেই দলটি তো নিষিদ্ধ করার যথেষ্ট সঙ্গত কারণ ছিল। সেটিও কি নিষিদ্ধ করে পারা গেছে, আটকে রাখা গেছে? ধরেন এখনকার সরকার এসে বা ইউনিট সরকার এসে সেটিকে আবার উইথড্র করছে না, তারা দেশের রাজনীতি করছে না, তারা দেশের নাগরিক না, কি করে করবেন আপনি বলেন? আপনি তো পারতেইছেন না, এই কারণে যে তাদেরও একটা বিশাল সমর্থক গোষ্ঠী এদেশে আছে, যে কারণে আপনি পারতেছেন না। তাহলে আওয়ামী লীগের প্রশ্নে যখন আপনি আসছেন, আওয়ামী লীগ যে দলটি এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এদেশটা জন্ম দিয়েছে, আপনি শুধু রাজনৈতিক বিরোধের কারণে, রাজনৈতিক শত্রুতার কারণে আপনি দলটাকে একটা অর্ডিন্যান্স জারি করে বলেন, আইন তৈরি করে বলেন আপনি নিষিদ্ধ করলেই কি নিষিদ্ধ হয়ে গেল? হয়ে যাবে? প্রশ্ন হলে সেই জায়গায় আর আপনি দেখেন, নিষিদ্ধ বাদ দেন, আপনি বিএনপিকে আওয়ামী লীগের 16 বছর 17 বছরে মনে হয়েছিল না? আওয়ামী লীগের ওই যে বললাম, আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে যারা যে চামচা গ্রুপ ছিল, সুবিধাবাদী গ্রুপ ছিল, যারা এই দলটাকে ডুবানোর জন্য, সরকারকে ডুবানোর জন্য তৎপর ছিল, লুটপাটে ব্যস্ত ছিল, তো তারা যেমন হলো সবসময় এই জায়গা প্রধান নেত্রীকে স্মরণ করাই দিতেন বা মনে করাই দিতেন, নাই সব শেষ, বিএনপি বলে কিছু নাই, বিএনপি বলে কিছু নাই, এগুলো বলে তার কান ভারী করার চেষ্টা করতেন, বা সবসময় হলো যে এরকম একটি অবস্থা তৈরি করতেন। কিন্তু দলটাকে বিএনপি নাই এটি না বলার থেকে নিজের দলের সরকারের যে কার্যক্রম সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, একদম ডোর টু ডোর সেই কার্যক্রমগুলো পৌঁছে দেওয়া, কি কাজ করছে সরকার, এবং দলটাকে পরিপুষ্ট করা, দলটাকে সুসংগঠিত করা, এই কাজে ব্যস্ত না থেকে যারা হলো তেলেসমাদি করা আর ওই নেত্রীর কান ভারী করা, এবং এইসব হলো যে মিস ইনফরমেশন, মিসলিডেড কথাবার্তা বলে হলো যে ডুবিয়েছে, এবং এই যে জুলাইয়ের এইরকম একটি পরিস্থিতি তৈরি করার প্রেক্ষাপট তৈরি করেছে আর কি। তো তাদের মতো লোকরা সবসময় কিন্তু সবসময় থাকে এবং এখনো আছে। এই সরকারও কিন্তু আগের পিরিয়ডে খেয়াল করে দেখেন, বিএনপি সরকার নিশ্চয়ই তারেক জিয়া আজকে প্রধানমন্ত্রী হলে বুঝবেন না, এবং ওনার খুব ভালো করেই স্মরণ আছে, এটা আমাদের স্মরণ না করে দিলেও চলবে আর কি। ওনার সাথে কিন্তু ছিলেন যারা ওই সময় তাকে ডুবিয়েছে, উনি তাদেরকে খুব ভালো করেই স্মরণ রাখছেন। এখন পর্যন্ত তাদেরকে ভিত্তি দেয়নি, কিন্তু আবার ওই যে নতুন চক্র আছে, এখন সেগুলোকে ভেদ করে তাদের কথায় বা সেগুলো মাথায় রেখে ওনারা যদি এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে আটকে রাখতে চায়, যেটা আওয়ামী লীগ পিরিয়ডে ওই 16 বছরে আটকে রাখার নাই করে দিয়েছিল, কিন্তু বাস্তবে তো বিএনপি নাই এই কথাটি সত্য ছিল না, বিএনপি সমর্থক ছিল সারা দেশে ভাই, আপনি এটি অস্বীকার করতে পারবেন।
তো একইভাবে এখন এক ধাপ বাড়িয়ে বিএনপি যদি মনে করে বা ওনারা যদি মনে করে থাকেন যে না ঠিক আছে, আমাদেরকে তো নিষিদ্ধ করে নেই, আটকাইতে পারেনি, তো নিষিদ্ধ করেনি বলে আমাদেরকে আটকাইতে পারেনি, তো আমরা এবার নিষিদ্ধ করে আটকিয়ে দেব, তাহলে এইটা আসলে তাদের দূরদর্শিতার অভাব। এবং এই দলটিকে এটি করার মধ্য দিয়ে আমি বরং উল্টা বলি যে এটার মধ্য দিয়ে আরো শক্তিশালী করা হয়েছে। ভাই শক্তিশালী আপনি বলতে পারেন যে এই দলের তো সেই কোটি কোটি সমর্থক আছেই, ফলে শক্তিশালী আবার করার কি আছে? আছে মনস্তত্ত্ব বলে একটা বিষয় আছে, যেটা টিটু ভাই একটু হিন্ট দিছিলেন আর কি। একটা দলের কর্মী বিপুল ভাই এখানে একটা এটি আমি ঠিক খুব সুস্পষ্ট করে রেফারেন্সটা সেটা উল্লেখ করতে পারবো না, কোন বইয়ে কোথায় কখন পড়েছি আর কি। তো আমি পড়েছি, আমার যতদূর মনে পড়ে এটা ছিল এরকম যে যুদ্ধে জয়লাভ করার জন্য সৈন্য সামন্তের সংখ্যা এই সংখ্যা দিয়ে হলো 50% জেতায়, অর্ধেক জেতায়, আর অর্ধেক জেতায় হলো যুদ্ধ, অর্ধেক জেতায় হলো যে আপনার কলা কৌশল এবং আপনার মানসিক সাহসের উপর, মানে আত্মবিশ্বাসের উপর। আত্মবিশ্বাস আপনাকে অর্ধেক জেতায়, আর অর্ধেক জেতায় আপনাকে আপনার সৈন্য সংখ্যা, কত সংখ্যা নিয়ে আপনি যুদ্ধের মাঠে নেমেছেন। ফলে ওই যে মনস্তত্ত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে এই যে আওয়ামী লীগের যে কর্মীরা এখন সাফারিংস এর মধ্যে আছেন, মানে লক্ষ লক্ষ নেতা কর্মীরা যে সাফারিংস এর মধ্যে আছেন, এই সাফারিংস এর মধ্যে থেকেও তারা যে আপনি একটা কঠিন মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, মামলা ধামলা মার ডাং উপেক্ষা করে, সেই মনস্তত্ত্বের এই জায়গাটাকে শক্তিশালী করার ক্ষেত্রে এইসব এই যে নিষিদ্ধ করা, আপনি মামলা ধামলা দিয়ে আটকানোর চেষ্টা করা, মার দিয়ে আটকানোর চেষ্টা, এগুলো না ওই মনস্তত্ত্বকে শক্তিশালী করে। এটা হলো যে বামপন্থী রাজনীতিতে একটা কথা বলা হয় যে যখন দেয়ালে না, এটা বোধহয় বামপন্থী কেন, এটা সকল সময়ই বলা হয়, দেয়ালে পিঠ ঠেকে গেলে না, যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, যদি আপনি দেখেন অনেক বড় দেয়াল কিন্তু আপনার সামনে বন্দুক ধরে বসে আছে, আপনাকে গুলি করবে, সামনে গেলে গুলি করবে, কিছু পিছনে আপনার দেয়াল, ধরেন যে আপনার 20 ফিটের দেয়াল দেওয়া আছে, তখন কেমনে করে যে আপনি দেখবেন এটা পার হয়ে গেছেন বা দেয়াল ভেঙে ফেলছেন আর কি, আপনার পিঠ ঠেকে গেলে, কারণ সামনে গেলে গুলি করবে। আর একটা জিনিস আমার এটা খুব করে মনে আছে, পুলিশের ধাওয়া যেহেতু অনেকবার খেয়েছি ছাত্র রাজনীতি পিরিয়ডে, তো মনে আছে যে পুলিশ ধাওয়া করলে না, এরপরে মনে করেন যে কোথায় কোন ওই নিশ্চয়ই টিটু ভাইয়ের এই অভিজ্ঞতা যথেষ্টই আছে আর কি, রাজনীতিবিদদের এই অভিজ্ঞতা থাকেই যে আপনার তার কাটার বেড়া আছে না, কোথায় কাঠের দেয়াল আছে না কি আছে, ওগুলো হুইকাম থাকে না, তখন আপনার হলো দৌড় মারার পরে যা দেখা যায় যে কোথায় পা ছিলে গেছে, কোথায় কাটা গেছে, কোথায় ভেঙে গেছে, এটা পরে যা মনে হয় আর কি। যাই এই কারণে বললাম যে নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা দলকে, এরকম একটি দল যে দলটির ইতিহাস এই বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, যে দলটিকে খালি জন্মের সাথে যুক্ত না, যে দলটি বাংলাদেশ নামক দেশটিকে জন্ম দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, সেটি আসলে 10 বার চিন্তা করা দরকার। এটি যখন করেন না, জোর করে কেউ করতে গেলে না, ভালো কিছু হয় না। এই যে বর্তমান সরকার, নিশ্চয়ই তাদের সাথেও যে অন্যায়টি করেছে আওয়ামী লীগ সরকার, তো সেখান থেকেও তো আওয়ামী লীগ সরকারকে, মানে আওয়ামী লীগকে যেমন এখন সেই শিক্ষাটা মাথায় রাখতে হবে, আগামীতে তারা এদেশের রাজনীতি মানে মাঠে যখন আবারও সক্রিয় হবেন, একইভাবে এখনকার নিশ্চয় তারেক জিয়ার যে সরকার, ওনারা এটি ভুলে গেলে হবেন না, বা ভুলে গেলে সেটি আসলেই খুব ভুল করবেন, কারণ তাদের সাথে যেটি করে গত সরকার পায়নি, ফলে তারা একই জিনিস করলে তাদের এটা ডাবল আকারে তাদের উপর নেমে আসবে। তারা যদি এখন নিষিদ্ধ করেন না, তাহলে 21শে আগস্টে গ্রেনেড হামলার মধ্য দিয়ে একটা দলকে নিশ্চিহ্ন করার এই পরিকল্পনাটি যারা করেছিলেন, এবং সেই মামলাতে কিন্তু সাজাপ্রাপ্তও ছিলেন তারেক জিয়া, তো একটা দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা যারা করে তাদেরকে তাহলে কি করা হতে পারে? করেনি কিন্তু আওয়ামী লীগ, আগামীতে এসে সেটা করতে পারে, এগুলো খেয়াল রাখা দরকার। এরকম না আপনার হলো যে পাল্টাপাল্টি শত্রুতম, পাল্টাপাল্টি আপনাকে এটি না, এটি আসলে রাজনীতির চরিত্র হওয়া উচিত না। টিটু ভাই আছেন এখানে, টিটু ভাই সেদিনও বলছিলেন একটা আলোচনায়, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি আছি দলের উপরে এই যে নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন চলছে, তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এবং আমি আশ্চর্য হই উনি টকশোতেও এখানে এসে কিন্তু খুব বিদ্যর্ভে কথা বলছেন। তো ওনার এই শক্তির উৎসটা কিন্তু উনি ওদিন বলেছিলেন, শক্তির উৎস কিন্তু ওনার এলাকার জনগণ।
ফলে জনগণ যখন সাথে থাকে না, তখন আসলে কোনো নিষিদ্ধ, কোনো মামলা, কোনো মার ডাং, এগুলো না আসলে কোনো কিছু হয় না। ফলে নিশ্চয়ই সেগুলো স্মরণ রাখবেন, আশা করি সেটি একদম। ভুলে যাবেন না। একেবারে শেষের দিকে আসছি। আলাবক্স টিটু, আপনাকে একটা প্রশ্ন করি। শেখ হাসিনা বলেছেন এই নিষেধাজ্ঞা হয়তো ক্ষমতাসীনদের সাময়িক ক্ষমতা প্রয়োগের প্রতিফলন, কিন্তু এটি মূলত তাদের ভয়ের বহিঃপ্রকাশ, আর তারা আওয়ামী লীগকে ভয় পায়। এই যে শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে ভয় পায় বলেই এই নিষেধাজ্ঞা, তিনি আবার এটাও বলেছেন যে তাকে দল ভাঙ্গার ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে এটা কোনোভাবেই সম্ভব নয়, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং অনেক ডর ভয় দেখানো হচ্ছে তার দলের নেতাকর্মীদের, এবং এইরকম সরকার আসলে সবসময় রাজনৈতিক দলকে ভাঙ্গার চেষ্টা করে, অতীতে তাই হয়েছে। আর একই সঙ্গে তিনি বলেছেন অন্য নেতারা দেশে ফিরবেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন চলছে আওয়ামী লীগের উপর, আর তিনি বলছেন সবাই দেশ ছাড়ে নাই, যারা দেশ ছেড়ে গেছেন তারা আসলে পরিস্থিতির শিকার হয়ে গিয়েছেন, এবং বলেছেন ইউনূস সরকার আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের নীরব গণহত্যা চালিয়েছে। এই গণহত্যা এখনও চলছে, কিন্তু এইগুলোকে আপনি কিভাবে, এই যে ভয়, আওয়ামী লীগকে ভয় পাওয়ার কারণে এই নিষেধাজ্ঞা কিংবা দলীয় নেতারা গেলেন, ফিরছেন না, ফিরবেন, হত্যা বা তাদের মেরে ফেলার যে একটা ভয়, আতঙ্ক, মব, এইসব কারণেই সব মিলে যদি আপনি, আমরা শেষ করবো আর কি। জি 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 জি, এখানে আসলে আমি আপনাকে যেটা বলতে চাই, আসলে আমরা যখন রাতে একা চলি তখন ভয় পেলে কিন্তু সেখানে মনের অজান্তেই কিন্তু আমরা এক ধরনের গান করি। এটা অনেকে যারা একটু ভীতু টাইপের তারাই করে। তাদের যে আজকে জন্মশ্রী শেখ হাসিনার আগমনে যে তাদের যে হাজারি, এটা অনেকটা তাদের ভয় পেয়ে আতঙ্কিত হয়ে হাজারের মতো। এখানে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখার মতো দল নয়। কারণ যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু এগুলো বুঝে শুনেই করে। আমরা যারা ছাত্র জীবন থেকে আমরা আসলে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা আমাদের জীবনটা শুরু করেছি, মামলা হামলার মধ্যে আমাদের। এবং আমি আপনাকে বলতে চাই, আমার দেহের মতো, আমার এখানে আপনি একটু তাকালে আমার এখানে 12টা সেলাই আছে, এবং এটা জননেত্রী শেখ আহসানুল্লাহ মাস্টার যেদিন তাকে হত্যা করা হয়েছে সেদিনকার প্রতিবাদ মিছিলে আমার এখানে 2টা পার্টে 12টা সেলাই আছে। তো সেদিন আমারও মৃত্যু দিবস হতে পারতো। আওয়ামী লীগ যারা করে তারা এগুলো মেনেই বুঝে শুনেই করে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে 21 বার প্রাণনাশের হত্যা করা চেষ্টা করা হয়েছে। তিনি, আমি মনে করি তিনি তো 15 আগস্টেই, সেদিন যেদিন তিনি পরিবারের 18 জন সদস্যকে হারিয়েছেন এবং সেখানে নিরাপত্তার প্রহরী সহ প্রায় 28 জন। তো 15 আগস্টে সেদিন যদি তিনি ধানমন্ডি 32-এ তিনি যদি থাকতেন, তাহলে বঙ্গবন্ধু কন্যা আজকে আমরা তাকে বাংলার প্রধানমন্ত্রী হিসাবে পেতাম না। তো আজকে 15 আগস্টের পরে তার জীবনে 21 আগস্ট এসেছে। সেদিন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কুদরতে যেই গ্রেনেডটি ট্রাকের নিচে অবিস্ফোরিত থেকেছে, সেই গ্রেনেডটি যদি বিস্ফোরিত হতো তাহলে সেদিন আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের আমরা কাউকে সেদিন খুঁজে পেতাম, শেখ হাসিনাকেও আমরা পেতাম না। তো 5 আগস্টও সেদিন জননেত্রী শেখ হাসিনাকে আসলে হত্যা করার যে পরিকল্পনা তাদের ছিল ইউনূস গঙ্গের, তো সেদিনও আল্লাহ তাকে রক্ষা করেছেন সসম্মানে, নিরাপদে, তাকে রাষ্ট্রীয় পহরায় তাকে সেদিন নিরাপদ জায়গায় আল্লাহ তাকে রক্ষা করেছেন। আল্লাহ যেহেতু তিনি সবসময় বলেন যে বেঁচে যেহেতু আছি ইনশাআল্লাহ ফিরবো, তো এই ক্ষেত্রে আল্লাহর প্রতি উনার যে বিশ্বাস এবং উনার যে মনোবল, তো আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা 15 আগস্টেই মৃত, 21 আগস্টেই মৃত, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, 5 আগস্টেই মৃত, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ওনাকে দিয়ে আমরা মনে করি তার অসমাপ্ত কাজগুলো তিনি ইনশাআল্লাহ করতে পারবেন, আল্লাহ সেই সুযোগটি দিবেন। এখানে আওয়ামী লীগের কিন্তু ইতিমধ্যে আমি যে কথাটা, তারা যে কথাটা বলছে যে অনেক নেতা বাইরে, হ্যাঁ, এখানে কিন্তু আপনি জানেন যে 104 জন এমপি কিন্তু কারাগারে আছেন, এমপি মন্ত্রী, জেলা উপজেলার নেতাদের বাইরেও। এর মাঝে কারাগারে অনেক নেতা মৃত্যুবরণ করেছেন। তো সংসদের যদি 104 জন যদি সংসদ সদস্য যদি 350-র মধ্যে যদি কারাগারে থাকে, তাহলে তো আপনি 3-এর একের চাইতেও বেশি সংসদ সদস্য কারাগারেই আছে। আর অন্যদিকে তো লক্ষ লক্ষ নেতা কর্মী তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কিন্তু আওয়ামী লীগের 16 বছরের একটানা ক্ষমতার কারণে, ক্ষমতার মধ্যে থাকে সবাই, সবসময় সবাই জানে যে আওয়ামী লীগ আসলে ক্ষমতার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলীয় রাজনীতির জন্য পারফেক্ট একটা দল। সেই ক্ষেত্রে বিগত 2 বছরে বিভিন্ন কারণে, যেমনি ভাবে আপনারা দেখেছেন করোনার সময় কিন্তু প্রাথমিক অবস্থায় যে ভয় ডরটা ছিল,
একটা সময় কিন্তু আমরা করোনা অ্যান্টিবডি বলে একটা শব্দ আমরা শুনতে পেয়েছি। ঠিক তেমনি ভাবে 16 বছর ক্ষমতায় থেকে আমাদের অনেক নেতা একটু আরামায়েশে থেকে তাদেরও কিছুটা পলিটিক্যাল অ্যান্টিবডি আসলে কিছুটা নষ্ট হয়েছে। তো যাই হোক, গত 2 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মামলা, হামলা, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কারাগারে নিহত, কারাগারে নানাভাবে মবের মাধ্যমে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের সে হারানো রাজপথের সেই পলিটিক্যাল অ্যান্টিবডি তারা কিন্তু ফিরে পেয়েছে। এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনি দেখছেন আগেকার মিছিল আর এখনকার মিছিলের মধ্যে চেহারা, স্লোগানে এবং বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা তফাৎ কিন্তু গত 1 মাসে আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এইটুকু পলিটিক্যাল অ্যান্টিবডি পুরো মাত্রায় যখন ফিরে আসবে তখন আওয়ামী লীগ তার পুরনো রাজপথের ছন্দে ইনশাল্লাহ ফিরে আসবে, সেটা আপনারা ইনশাল্লাহ আগামীতে দেখতে পাবেন। এখানে একটা জিনিস হচ্ছে, আমি যেটুকু প্রত্যাশা করি সেটা হচ্ছে আওয়ামী লীগের 3-এর অংশকে মানে এমপি তারা কারাগারে আছেন। তৃণমূলের নেতা কর্মীরা গত 2 বছরে তারা যথেষ্ট সাফারিং করে এই দলকে ভালোবাসে। আওয়ামী লীগের একজন সমর্থক তাদের কমিটমেন্ট থেকে এবং তাদের সেই সাহস, ত্যাগ থেকে তারা কিন্তু তৃণমূলের কেউ পিছু ওঠেনি। এখন যে সকল নেতারা, যারা যে কয়জন বাইরে আছেন এবং প্রথম সারির যে সকল নেতারা, তারা ফেসবুকে, অনলাইনে এত ভাষণ না দিয়ে, আমি বলবো জননেত্রী শেখ হাসিনা ফিরলে আপনারা ফিরবেন, তাহলে আপনারা কি সবসময় জননেত্রী শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে স্বীকার করতে চান? যদি জননেত্রী শেখ হাসিনাকে ফিরে আসুক এটা চান, তাহলে আমি মনে করব যারা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ধারণ করেন, যারা বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করেছে এটাতে অপমানিত বোধ করেন, যারা ধানমন্ডি 32-এ ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এইটাতে যারা কষ্ট পান, সেই মানুষগুলোকে আমি আহ্বান জানাবো, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আগেই আপনারা বাংলাদেশে ফিরে এসে আইনি মোকাবেলা করে রাজনীতিতে ফিরবেন এবং আমরা আপনাদেরকে বরণ করার জন্য ইনশাল্লাহ আমরা সেটুকু প্রস্তুত আছি, তৈরি আছি। তো আমি ইনশাল্লাহ আশা করব যে অচিরে আওয়ামী লীগ তার পুরনো ছন্দে ফিরে জননেত্রী শেখ হাসিনা আসার আগেই ইনশাল্লাহ 7ই মার্চে বঙ্গবন্ধু যেরকম একটি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যেরকম একটি সমাবেশ হয়েছে, সেই ধরনের একটি সমাবেশের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আমরা এয়ারপোর্টে আমরা বরণ করব, এইটুকু আমি ইনশাল্লাহ বিশ্বাস করি। আমি আপনাকে আমার রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আজকের দিনের আমি 2-1টি ঘটনা আপনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই। জানেন যে আজকে ঢাকা শহরে 2টি চাঞ্চল্যকর ঘটনা, একটা ঘটনা সকালে জাতি জেনেছে, আর একটা ঘটনা দুপুরে জাতি জেনেছে। আপনি এই ঘটনাগুলো জানার পর এমন কোন সুস্থ বিবেকবান মানুষ নেই যারা মানসিকভাবে আহত না হয়েছে, কষ্ট না পেয়েছে। যারা আমি দেখেছি যারা অনেকটা ভদ্রগোছের মানুষ, সেই মানুষগুলো বিক্ষুব্ধ হয়েছে, অনেকটা এটার প্রতিকার বা অনেকটা আক্রমণাত্মক হয়েছে। সেটা হচ্ছে মিরপুরে 7 বছরের শিশু পাশের ফ্ল্যাটে এক ধর্ষক সেই শিশু রামিসাকে সেখানে ধর্ষণ এবং হত্যা করেছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অচিরেই সরকারের কাছে দাবি করব, খুনিরা গ্রেপ্তার হয়েছে, অচিরে একটা দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তির ব্যবস্থা করা হবে যাতে বাংলাদেশে এই অবস্থাটা যাতে হয়। এর মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, ধর্ষণ কিন্তু বেড়েছে 27%। ইতিমধ্যে ধর্ষণের পরিমাণটা বেড়েছে 27%। এবং আরেকটা ঘটনা হচ্ছে, আমরা আসলে ধর্ষণটা এক জিনিস, আরেকটা ঘটনা সেটা ধর্ষণের মতোই একটা মহামারী তৈরি হয়েছে, সেটা হচ্ছে বালাৎকার। আসলে এই কথাটা অনেকে চেপে রাখতে চায়, চেপে রাখতে রাখতে এটা এমন একটা অবস্থায় চলে গেছে, আমার কাছে মনে হয় ধর্ষণ 27% হলে বালাৎকারের পার্সেন্টেজটা 27-এর চাইতে উঠবে 29% হবে। একই দিনে বনশ্রীতে 10 বছরের শিশু আব্দুল্লাহকে সেখানে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে, তার পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া গেছে এবং এটা বালাৎকার হিসাবে সন্দেহ করা হচ্ছে। তো আমি বলবো রামিসার ঘটনাটা যেমন, সেই শিশু আব্দুল্লাহর ঘটনাটাও এমন। এইভাবে সারা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে অনেকগুলো অনাচার আমরা আজকে সারা বাংলাদেশে পত্র পত্রিকায় উঠে আসছে। অনেকেই ওরা অনেক সময় বলে যে এক মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করতে হবে। আসলে এই কথাগুলা ওই অপরাধীরাই বলে যারা নিজেদের অপরাধ করে চায় যে তাদের অপরাধগুলা ঢেকে থাকুক। তো আজকে আমি বলবো এই বালাৎকারকারীদের এবং ওই ধর্ষকদের মুখোশ উন্মোচিত করে এটার বিপক্ষে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমাদেরকেও সচেতন হতে হবে। আরো একটা সংবাদ আমি আপনাদেরকে দিতে চাই। এখানে আপনারা জানেন যে আজকে মা বোনেরা কিন্তু একটা কথা বলে যে এক শেখের বেটির কারণে
লক্ষ শেখের বেটি কিন্তু এতদিন নিরাপদ ছিল। এই যে 5ই আগস্টের পরে খুন, ধর্ষণ, বালাৎকার যে হারে বেড়েছে, এই মানুষগুলো সেদিন জননেত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় তারা মনে করতো যে শেখ হাসিনা জিরো টলারেন্সে এই সকল বিষয়কে কঠোরভাবে তিনি দমন করবেন। তো আজকে সরকারকে বলবো এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে। আরেকটা দুঃখজনক দুটো কথা বলে আমি শেষ করছি। একটা হচ্ছে 1721টা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে, যে কমিউনিটি ক্লিনিকটা জননেত্রী শেখ হাসিনা করেছেন মানুষের স্বাস্থ্য সেবাকে তৃণমূলের জনগণের, গরিব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, সেই কমিটি 1721টা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ বিতরণ বন্ধ করে দিয়েছেন আমাদের এই সরকার। আই হ্যাভ এ প্ল্যান এই সরকার। তো আরেকটা বিষয় হচ্ছে ইউনুসের ধুতি খুলে ফেলেছেন ইউনিসেফ তারা বলেছেন যে তার সাথে নাকি তারা 10 বার বৈঠক করেছে এবং 5-6 বার তাকে টিকার বিষয়ে তাগিদ দিয়েছেন। তো আজকে এই ইউনুসের কারণে যে শিশুরা মৃত্যু বরণ করছেন এবং যারা মৃত্যু প্রহর গুনছেন, কাতরাচ্ছেন, আমি বলবো আজকে জাতিগতভাবে আমরা এই শিশুদের পাশে দাঁড়াতে হবে, পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এবং ওই খুনি ইউনুসের বিচারের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। জি, ধন্যবাদ।